আমরা আগের ভিডিওয়ে দেখেছিলাম ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যেখানে আমাদের মোহাম্মদ ঘুরি থেকে শেষ করেছিল। তো আমরা এটা জানি যে গজনির প্রতিষ্ঠাতা ছিল 962 খ্রিস্টাব্দে আলপ্তগিনের আলপ্তগিন। গজনি প্রতিষ্ঠান 962 খ্রিস্টাব্দে আলপ্তগিন, এবং তার জামাই সবক্তগিন 977 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, এবং সবক্তগিনের পুত্র আল মামুদ সিংহাসনে বসেন। আল মামুদ 930 তিনি 17 ভারত আক্রমণ করেছিলেন, এগুলো আমরা দেখেছি। এবং আল মামুদের পর ঘুর বলে একটা রাজ্য, সেটা স্বাধীন হয়ে যায়। সে রাজ্যের অধিপতি ছিল মোহাম্মদ ঘুরি। তিনি ভারতবর্ষে আক্রমণের স্বপ্ন দেখেন। তো আমরা দেখেছি যে এই ভারতবর্ষে আক্রমণের পর, দখল করার পর 3টি রাজবংশ রাজত্ব করেছিল। আর এগুলো হলো একটা তিনটে রাজবংশ, যাকে আমরা দাস বংশ বলে বা সুলতানি যুগ বলা হয়। অ্যাকচুয়ালি এই সুলতানি যুগ বলতে খলজি বংশ বোঝায়। তো আমরা এখানে দেখবো 3টি দাস বংশের সময়কালটা, বিশেষ করে 3টি বংশের আদর, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, এই 3টি রাজবংশ একসাথে সুলতানি যুগ বলা হয়, পরপর রাজত্ব করে। তো আমরা তার মধ্যে দাস বংশ দেখব। দাস বংশ 1206 থেকে 1290 সাল পর্যন্ত দাস বংশ রাজত্ব করে। এই 1206 থেকে 90 সাল, এই সময় 3টে রাজবংশ রাজত্ব করেছিল দাস বংশে। একটা হচ্ছে কুতুবউদ্দিন আইবকের রাজবংশ, দ্বিতীয় হচ্ছে ইলতুৎমিশের রাজবংশ, আর তৃতীয় হচ্ছে মোহাম্মদ গিয়াসউদ্দিন বলবানের রাজবংশ। তো আমরা কুতুবউদ্দিনের রাজবংশ সম্পর্কে পড়ব। কুতুবউদ্দিন তো একজন রাজা ছিলেন না, তিনি একজন ক্রীতদাস ছিলেন। বাচ্চা অবস্থায় তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, এবং তিনি বাজারে বিক্রি হয়ে যায় ক্রীতদাস হিসাবে। আর একজন মোহাম্মদ ঘুরির এক অনুচর তাকে কিনে নিয়ে যায় এবং তাকে সেনার শিক্ষা দেয়। এবং মোহাম্মদ ঘুরির একটি সেনা মহড়াতে মোহাম্মদ ঘুরি দেখে এবং তাকে ক্রয় করে, কুতুবউদ্দিন আইবককে ক্রয় করে। তো কুতুবউদ্দিন আইবক আসলে খুব বাচ্চা অবস্থায় হারিয়ে গিয়েছিল। কেউ কেউ বলেন কুতুবউদ্দিন আইবক এই নামটা তার নিজের না, কারণ তিনি কুতুবউদ্দিন আইবক নামটা ভুলে গেছেন, তিনি আইবক নামটি বলেন, আর কুতুবউদ্দিন নামটা মোহাম্মদ ঘুরি রেখেছিল। তো এই আইবক, কেউ কেউ আবার বলেন যে না, কুতুবউদ্দিন আইবক পুরো নামটাই তিনি নিজে বলেছিলেন। তো আইবক শব্দের হলো চাঁদের মতো সুন্দর। আবার কেউ কেউ বলেন আইবক শব্দের অর্থ কৃতদাস। আবার কেউ কেউ বলেন আইবক শব্দের অর্থ সম্ভ্রান্ত বংশের নাম, যা তুর্কিদের থেকে এসেছে আইবক। যদিও কুতুবউদ্দিন আইবক দেখতে খুবই সুন্দর ছিলেন না, একদমই বিশ্রী ছিলেন কুতুবউদ্দিন আইবক। এবং একদিন সেনা মহড়ায় কুতুবউদ্দিন আইবককে অস্ত্র চালনা দেখে মোহাম্মদ ঘুরির খুব পছন্দ হয়ে যায়, এবং মোহাম্মদ ঘুরি নিজের বডিগার্ড হিসাবে তাকে রাখে। এবং তিনি মোহাম্মদ ঘুরিকে কয়েকবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। সেই থেকে মোহাম্মদ ঘুরির খুবই বিশ্বস্ত একজন সেনাপতি হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তো এটা বলাই যে আমরা দেখেছিলাম তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, এটা আগের ক্লাসে পড়েছি, যেখানে দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে। অনেকে বলে জয়লাভ মোহাম্মদ ঘুরির না, অ্যাকচুয়ালি কুতুবউদ্দিন আইবকেরই হচ্ছে জয়লাভ। কারণ দ্বিতীয় তরণের যুদ্ধে কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির সাথে ছিল বলেই মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল। দ্বিতীয় তরণের যুদ্ধে মোহাম্মদ ঘুরির সাথে কুতুবউদ্দিন আইবক ছিল, তাই মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল দ্বিতীয় তরণের যুদ্ধে, এটা অনেকে বলে। কিন্তু মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ দখল করার পর এবং সাম্রাজ্য লাভ করার পর মোহাম্মদ ঘুরি অসুস্থ হয়ে পড়ে এবং 1206 সালে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর 1206 সালে দেশে ফিরে যাওয়ার সময় এই বিজেতা অঞ্চলের দায়িত্ব কুতুবউদ্দিন আইবকের হাতে দেন, কারণ কুতুবউদ্দিন আইবকের চেষ্টাতেই তার সাম্রাজ্য সিংহাসন লাভ করেছিল। এবং কুতুবউদ্দিন আইবককে মালিক উপাধি দিয়ে যান, মালিক। এছাড়া কুতুবউদ্দিন আইবককে সিপাহী সালা উপাধিও দেন, কারণ তিনি সিপাহীদের সেনাপতি, তাই তিনি তাকে সিপাহী সালা উপাধি দেন। মোহাম্মদ ঘুরি যাওয়ার পথের মাঝে এক আতাতীয়র হাতে মোহাম্মদ ঘুরি নিহত হয়েছেন, এবং দিল্লি ও আগ্রার শাসনভারের দায়িত্ব কুতুবউদ্দিন আইবকের হাতে পড়ে। দিল্লি ও আগ্রার শাসনভারের দায়িত্ব মোহাম্মদ ঘুরির 4জন অনুচর ছিল, আমরা জানি। 4জনের মধ্যে একজন হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তো কুতুবউদ্দিন আইবকের হাতে দিল্লি শাসনভার দায়িত্ব আজমির, দিল্লি, আগ্রা, এই আগ্রা আর দিল্লি শাসনভার কুতুবউদ্দিন আইবকের হাতে পড়ে। মোহাম্মদ ঘুরি ছিলেন নিঃসন্তান, তাই তার বিজেতা অঞ্চলের অধিকার গিয়ে পড়ে স্বাভাবিকভাবে তার ভাইপো গিয়াসউদ্দিন ঘুরির। যেহেতু তার কোনো সন্তান নাই, অতএব মোহাম্মদ ঘুরির যত সম্পত্তি সেটার মালিক হবে গিয়াসউদ্দিন ঘুরি।
কুতুবউদ্দিন আইবক তো ক্রীতদাস, একজন ক্রীতদাস কখনো সুলতান বা রাজা হতে পারে না, এটা হচ্ছে নিয়ম। অতএব কুতুবউদ্দিন আইবককে সুলতান হতে গেলে তাকে দাসত্ব থেকে মুক্ত হতে হবে। কিন্তু এই দাসত্ব থেকে মুক্ত করতে একমাত্র মোহাম্মদ ঘুরি পারত, কিন্তু সে তো এখন নেই। তাহলে ওর বংশের যেহেতু মোহাম্মদ ঘুরির বংশের যেহেতু মোহাম্মদ ঘুরির বংশের যেহেতু গিয়াসউদ্দিন ঘুর আছে, অতএব তাকে দাসত্ব মুক্ত করতে গিয়াসউদ্দিন ঘুর পারে। কিন্তু গিয়াসউদ্দিন ঘুর উল্টে দাসত্ব মুক্ত করা তো দূরের কথা, উল্টে এই দিল্লি ও আজমিরের উপর, আগ্রার উপর অধিকার চেয়ে বসে। যেহেতু তার কাকার সাম্রাজ্য, আর আপনার কাকার যেহেতু কোনো পুত্র সন্তান ছিল না বা কোনো সন্তানই নেই, তাহলে সেই সাম্রাজ্যের মালিক হচ্ছে গিয়াসউদ্দিন ঘুর। এই বলে খলিফাকে চিঠি লিখে কুতুবউদ্দিন আইবক খুব বিপাকে পড়ে যায়, কারণ এই যে কষ্ট করে অর্জন করা সাম্রাজ্য তার হাতছাড়া হয়ে যাবে, এইভাবে খুব টেনশনে পড়ে যায়। আর এই পরিস্থিতি কুতুবউদ্দিন আইবকের পাশে দাঁড়ায় এক সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যে কুতুবউদ্দিন আইবকের খুবই কাছের লোক ছিল। এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে যে মানে তাকে অনুপ্রেরণা দেয় এবং আশ্বাস দেয় যে দিল্লি সাম্রাজ্য বা ভারতবর্ষ সাম্রাজ্য তার হাতেই থাকবে। এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা অনুযায়ী তুরস্কের খলিফাকে তিনি প্রচুর উপঢৌকন পাঠান, কারণ তুরস্কের খলিফার কাছে বিচার হতো সেই সময়। তুরস্কের খলিফা যে বিচার রায় যা দেবে সেটাই ফাইনাল হবে, তাই তুরস্কের খলিফার কাছে প্রচুর উপঢৌকন পাঠান। এমতো অবস্থায় যে খলিফা, বাগদাদের খলিফা, যা বিচার করে তাই হবে। বাগদাদ খলিফা এই বিষয়টি এবং কুতুবউদ্দিন আইবক বাগদাদ খলিফাকে এই বিষয়টি দেখার জন্য রিকোয়েস্ট করে, এবং বাগদাদ খলিফা মধ্যস্থতা করে কুতুবউদ্দিন আইবকের হাতেই তার সাম্রাজ্য রেখে দেয়। কীভাবে? গিয়াসউদ্দিন ঘুরকে এটাই বোঝায় যে সাম্রাজ্য যদি তাকে দেওয়া হয়, পরবর্তীতে আবার কুতুবউদ্দিন আইবক দখল করে নিতে পারে, কারণ তিনি কুতুবউদ্দিন আইবকের সাথে যুদ্ধে পারবে না, কারণ তিনি অতটা শক্তিশালীও রাজা ছিলেন না। তার চেয়ে ভালো কিছু টাকা পয়সা নিয়ে কুতুবউদ্দিন আইবককে দাস থেকে মুক্তি দেওয়া। তো গিয়াসউদ্দিন ঘুর অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায় এবং কুতুবউদ্দিন আইবককে 1208 সালে দাসত্ব থেকে মুক্ত দেয় এবং খলিফার সই স্বাক্ষর হয়ে কুতুবউদ্দিন আইবকের হাতে পৌঁছায়। এবং কুতুবউদ্দিন আইবক এই 1208 সালে দীর্ঘশ্বাস ছেড়ে দাস বংশের প্রতিষ্ঠাতা, অর্থাৎ কুতুবউদ্দিন আইবককে দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয় এই কুতুবউদ্দিন আইবককে। আর ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় মোহাম্মদ ঘুরিকে। ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি, আর দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। যদিও প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ বলা হয়, রিয়েল ফাউন্ডার প্রকৃত প্রতিষ্ঠাতা বললে ইলতুৎমিশ, আর দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক অত্যন্ত দানশীল ছিলেন, খুবই দান করতে ভালোবাসতেন, তাই তাকে দান বক্স উপাধি দেওয়া হয় বা গিভার অফ লাক। এবং কুতুবউদ্দিন আইবক তার গুরু বা সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শরণার্থে একটি কুতুব মিনার নির্মাণ করেন। এর কাজ শুরু করেন, যদিও কমপ্লিট করতে পারেননি, এবং তার জামাই ইলতুৎমিশ এই কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন। এই কুতুব মিনার নির্মাণ করা হয়েছিল তার গুরু সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার্থেই নির্মাণ করেছিল তার নাম অনুসারে। কুতুবউদ্দিন আইবক ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, তিনি 2.5 দিনকার ঝোপড়া নির্মাণ করেন। কুতুবউদ্দিন আইবক 2.5 দিনকার ঝোপড়া নির্মাণ করেন। 1210 সালে লাহোরের চৌগান খেলার সময় ঘোড়ার পিঠে উঠে খেলার সময় ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে যান এবং সঙ্গে সঙ্গে তিনি মারা যান। এরপর কুতুবউদ্দিন আইবকের পর সিংহাসনে বসেন আরাম শাহ, এবং আরাম শাহ ছিল খুবই দুর্বল একজন রাজা। তারপর এই সিংহাসন ইলতুৎমিশের বংশে চলে যায়, যেহেতু কুতুবউদ্দিন আইবকের মেয়ে এর সাথে ইলতুৎমিশের বিয়ে হয়। এটা আমরা সামনের দিন ইলতুৎমিশ সম্পর্কে পড়ব, কিন্তু কিছু ইনফরমেশন এখানে জানবো, কেননা নাহলে ভিডিওটা পরের দিনের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চেষ্টা করব সামনে যাতে আমাদের দাস বংশের যে পার্ট 2, অর্থাৎ ইলতুৎমিশের বংশ এবং গিয়াসউদ্দিন তুগলকের ইলতুৎমিশের বংশ ওর সাথে সাথে আমরা গিয়াসউদ্দিন বলবানের বংশ, এই দুটো বংশ একসঙ্গে শেষ করার চেষ্টা করব। তো তৈমুরলংয়ের আক্রমণে মুলতান শাহীর প্রধান শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। খিজির খাঁ ব্যতীত সকল স্বাধীন নরপতি সুলতান পদে ধারণ করেন, একমাত্র খিজির খাঁ সুলতান পদে ধারণ করেননি। মীর মোহাম্মদ মাসুদ রচিত তারিখি সিন্ধ গ্রন্থ থেকে আরব দেশ হিন্দি বিজয়ী জানা যায়। তাহকিকে হিন্দ বা কিতাবুল হিন্দ আল বেরনির রচিত, এখান থেকে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। হাসান নিজামির রচিত তাজুল মাসির এবং তাবাকাত নাসিরের রচিত মিনহাজুজ সিরাজ, মোহাম্মদ বিন তুগলক ও ফিরাজ তুগলকের সভাসদ জিয়াউদ্দিন বর্ণী রচিত তারিখ ই ফিরোজ শাহী, আমির খসরু রচিত কিরান উস স্বাধীন, মুক্তা উল ফুতুহ আসিফ ও তুগলকনামা,
ফিরোজ তুগলকের রচিত ফতোয়া ঈদ ফিরোজ শাহী, ফিরোজ তুগলক ফতোয়া ঈদ ফিরোজ শাহী, ইসামের রচিত ও ফতোয়া উস সালাতিন, মোহাম্মদ সিরাজ আফিফ রচিত তারিখ ই ফিরোজ শাহী এবং মার্কো পোলো এসেছিলেন ইতালি থেকে, নিকোলো গান্টি এসেছিলেন ইতালির পর্যটক ছিলেন। এছাড়া পায়েস, বারবোসা, নুনিজ এরা সকলেই পারস্যের এই পর্তুগিজ পর্যটক ছিলেন। আর পারস্যের পর্যটক ছিলেন আব্দুর রাজ্জাক, আর রাশিয়ার পর্যটক ছিলেন নিকিতিন। আমরা জানি 643 সালে আরব সেনাপতি আবদুল্লাহ মাকরান দখল করেছিল। এরপর আবার 711 সালে মোহাম্মদ বিন কাসিম আসে এবং 712 সালে সিন্ধু প্রদেশ আক্রমণ করে, এটা আমরা আগেই জেনেছি। খলিফা মনসুরের পৃষ্ঠপোষকতায় ব্রহ্মগুপ্ত রচিত ও ব্রহ্ম সিদ্ধান্ত ও খাদ্য খাণ্ডক এই দুটি সংস্কৃত গ্রন্থ আরবি ভাষায় অনুদিত হয়। তো আমরা এখানে দাস বংশের প্রথম পার্টটা শেষ করলাম। এরপরে আমরা দাস বংশের দ্বিতীয় পার্টে ইলতুৎমিশ থেকে শুরু করে ইলতুৎমিশ, রাজিয়া এবং গিয়াসুদ্দিন বলবান এদের সম্পর্কে জানার চেষ্টা করব। তো এই ভিডিওটি এখানে শেষ করলাম।